এখন আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির 2024 সালের ফার্স্ট সেমিস্টারের এমডিসির যে পেপারটা ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনপত্র দেখিয়ে দিচ্ছি এবং এর কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন আসে, প্রজেক্টারও করতে হয় নাকি, এর সকল কিছু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। প্রথমেই বলে দিচ্ছি, এটা 2 ঘন্টার পরীক্ষা হয়, ফুল মার্ক হচ্ছে এটা 40, কিন্তু এর ফুল মার্ক হচ্ছে যেটা এই পেপারের সেটা হচ্ছে 50। 10 হচ্ছে তোমার কলেজের হাতে থাকে, 5 হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং 5 হচ্ছে ক্লাস প্রেজেন্ট। তো ওখানে 10 নম্বর চলে গেল, আর বাদবাকি তোমাদেরকে লিখিত পরীক্ষাটা যেটা অন্য কোনো কলেজে যেখানে সেন্টার পড়বে সেখানে গিয়ে দিতে হবে, সেটা হচ্ছে মূলত 40 নম্বর। আমি ইংলিশটা স্ক্রল করে দিচ্ছি, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এই বাংলাটা তোমাদেরকে পড়ে শোনাবো। এই যে বাংলাটা চলে এসছে, এখানে মূলত 2 নম্বরের কোয়েশ্চেন 5টা করতে হয়, 5 দুনে 10, 8টা থাকে। এবারে প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, গণপরিষদ কখন এবং কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে? 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন কোন ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির উল্লেখ রয়েছে? 4 নম্বর প্রশ্ন, ভারতে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের পার্লামেন্টের 2টি কক্ষের নাম লেখো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজ্যসভার সভাপতি কে? 8 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? তোমরা 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নিলে। এখানে 4টা উত্তর আমি তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি। যেমন এই যে প্রথম প্রশ্ন আছে, গণপরিষদ কখন এবং কেন প্রতিষ্ঠিত হয়েছিল? গণপরিষদ মূলত 1946 সালের দিকে গঠিত হয় এবং এটা কেন প্রতিষ্ঠিত হয়েছিল তোমরা খুব ভালো করেই জানো, ভারতের সংবিধান রচনার জন্য। 2 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? ভারতীয় সংবিধানে 12 থেকে 35 নম্বর ধারায় মূলত 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তারপরে এখানে 3 নম্বরে বলেছে, ভারতীয় সংবিধানে কোন কোন ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি উল্লেখ রয়েছে? ভারতীয় সংবিধানের 4th অংশে 36 থেকে 51 নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে। তারপরে বলছে, ভারতে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? বর্তমানে এখন ভারতে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। সর্বশেষ মৌলিক কর্তব্যটি হলো 6 থেকে 14 বছর বয়সে প্রত্যেক ছেলে মেয়েদেরকে তার অভিভাবকদের কর্তব্য হলো শিক্ষা দান করানো। 5 নম্বরে বলছে, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? এই প্রশ্নের উত্তর অনেকভাবে লেখা যায়, আমি যেটা বলছি তোমরা এমনভাবে যদি করো কোনো অসুবিধা হবে না। একক হস্তান্তরযোগ্য প্রতিনিধিত্বমূলক পদ্ধতির সাহায্যে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তারপরে বলছে, ভারতীয় সংসদের পার্লামেন্টের 2টি কক্ষের নাম কি? ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। তারপরে বলছে, রাজ্যসভার সভাপতি কে? রাজ্যসভার সভাপতি হচ্ছেন উপরাষ্ট্রপতি। তারপরে বলছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? ভারতের রাষ্ট্রপতি। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। আমাদেরকে এমনভাবে যদি সবকটা বড় প্রশ্নেরও উত্তর যদি দরকার হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবারে হচ্ছে বিভাগ খ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, 5 দুনে 10। এখানে 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টো করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য উল্লেখ করো। 10 নম্বরে বলছে, নাগরিকদের শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, লোকসভা গঠন ও ক্ষমতা সম্পর্কে লেখো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বিচার বিভাগীয় পর্যালোচনা কি? এবারে হচ্ছে বিভাগ গ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 10 দুনে 20, এখানে 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টো করতে হবে। ভারতীয় নাগরিকদের সাম্যের অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতার মূল্যায়ন করো। 15 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের অভিভাবক হিসাবে সুপ্রিম কোর্টের ভূমিকা সমালোচনা সহ মূল্যায়ন করো। 16 নম্বর প্রশ্ন, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী মূল্যায়ন করো। এটাই হচ্ছে 2024 সালের অফিসিয়াল কোয়েশ্চেন পেপার। এই পেপারে তোমাদের যদি সাজেশন লেগে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা নোটপত্র যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তার উত্তর দিয়ে দেবো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করে সময় যায়,
তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।